সবাইকে হার্ট অফ বায়োলজি চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা খেয়াল করে দেখব এর আগের ভিডিওতে আমরা কি পড়েছি। সুপার কিংডম 1 মনোয়ার রাজ্য, সুপার কিংডম 2 প্রতিষ্ঠা। এই ভিডিওতে আমরা বাকি তিনটা যে রয়েছে ফানজাই, প্লান্টি, অ্যানিমিলিয়া, এই তিনটা সম্পর্কে বেসিক এবং বেস্ট চিত্র, যেটা আমাদের মধ্যে বইয়ের যে চিত্রটা আছে সেটাই মার্ক করা অংশ সহ আমরা ভালো করে ডিটেলসে দেখব। সবাইকে এই ভিডিওগুলো দেখার জন্য খুবই সুন্দরভাবে স্বাগতম জানাচ্ছি এবং ভালোভাবে অবশ্যই মনোযোগ দিয়ে দেখবা। আমার সাউন্ড কোয়ালিটি এবং কথাগুলো ভয়েসটা ভালোভাবে তোমরা বুঝতে পারতেছো কিনা আমাকে অবশ্যই জানাবে। আমি এখন তোমাদেরকে এখানে খেয়াল করতে বলেছি। সবাই একটু নজরে রাখবো। আমরা যদি একটু অংশের মধ্যে আমরা দেখি, আমরা বেসিক সহ এবং এমসিকিউ গুলো সুন্দরভাবে জেনে নেব যে কোথা থেকে আমাদের এমসিকিউ গুলো থাকবে। রাজ্য নম্বর 3 ফানজাই। ফানজাইতে আমরা যদি দেখি বৈশিষ্ট্য কি, অধিকাংশ হচ্ছে স্থলজ। স্থলজ কিন্তু জলস্রোত। স্থলজ মানে হচ্ছে ডাঙ্গা। বাংলাতে যদি আমরা ভাষাতে বলতে চাই সেটা হচ্ছে আমাদের গ্রাম্য ভাষায় কি বলা হয় সেটাকে ডাঙ্গা, মানে হচ্ছে জলের উপরে মাটি সেই অংশটা। অর্থাৎ কি হচ্ছে আমাদের স্থলজ। এটা হচ্ছে মৃতজীবী বা পরজীবী। এটা কিন্তু মৃতজীবী বা পরজীবী, অর্থাৎ প্যারাসিটজম, অর্থাৎ এই জিনিসটা যেটা অংশ রয়েছে, অর্থাৎ মৃতজীবী হতে পারে এবং পরজীবী হতে পারে। এই অংশটা তারা কিন্তু বৈশিষ্ট্যটা ধরে রাখতে পারে এবং এটা কিন্তু তাদের একটা গোষ্ঠীগত বৈশিষ্ট্য। এরপরে হচ্ছে আমাদের দেহ এককোষী অথবা মাইসেলিয়াম সরু সুতার মতো অংশ দিয়ে গঠিত। এই যে অংশটা দেখতে পাচ্ছি আমরা তো অবশ্যই নিউক্লিয়াসে দেখেছিলাম। নিউক্লিয়াসে যে এই যে সরু সুতার মতো যে অংশগুলো দেখতে পাওয়া গেছিল সেটাকে আমরা কি বলেছিলাম, সরু সুতার মতো যে অংশটা সেটাকে আমরা বলেছিলাম নিউক্লিয়াসের ক্ষেত্রে ক্রোমাটিন জানি না। কিন্তু এখানে তো আমাদের নিউক্লিয়াস না যে আমরা এটা নিউক্লিয়াস সম্পর্কে আলোচনা করবো। তাহলে সেক্ষেত্রে আমরা যদি এখন এখানে খেয়াল করে দেখি, আমরা যদি এখানে খেয়াল করে দেখি যে আমাদের কি বলা আছে, নিউক্লিয়াস সুগঠিত। আর আমরা মাইসেলিয়াম যেটা সরু সুতার মতো অংশ নিয়ে গঠিত সেটা আমরা বুঝতেই পারলাম। নিউক্লিয়াস সুগঠিত, কোষ প্রাচীর কাইটিন নির্মিত। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা অনেকবার আসছে বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন বোর্ড, বিভিন্ন পরীক্ষায় এই এমসিকিউটা অনেকবার আসে। অর্থাৎ আমরা খেয়াল করব কাইটিন নির্মিত। কাইটিন হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা ছত্রাকের অংশ, যেটা আমরা বলতেছি কি পেনিসিলিয়াম, মাশরুম, ইস্ট, এই অংশগুলো। এদের যে বাইরের যে প্রাচীরগুলো রয়েছে, বাইরের যে প্রাচীর, প্রত্যেকটা অংশের যে বাইরের প্রাচীরগুলো থাকে এই প্রাচীরটা হচ্ছে কি কাইটিন নির্মিত, অর্থাৎ কোষ প্রাচীর। যেটাকে আমরা বাইরের প্রাচীর বলতে আমরা কোষ প্রাচীর দেখেছি, সেটা হচ্ছে কি নির্মিত, কাইটিন নির্মিত। আমরা এটা কিন্তু খেয়াল করব। এরপর হচ্ছে আমাদের ক্লোরোফিল নেই। ক্লোরোফিল নেই, ক্লোরোফিল নেই, তাই হচ্ছে এটা কি নয়। কথা বুঝতে পারছো? ক্লোরোফিল নেই, এই কথাটা মাথায় মনে রাখতে হবে কিন্তু যে কোন অংশটার মধ্যে নিচের কোন প্রাণীর মধ্যে ক্লোরোফিল থাকে না। তাহলে ক্লোরোফিল যেহেতু থাকে না, তাই এদের মধ্যে কিন্তু সেই ধরনের সবুজাভ আকৃতির কোনো অংশ কিংবা কোনো বৈশিষ্ট্য ধরে রাখার ক্ষমতা কিন্তু তাদের নেই। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য যে ক্লোরোফিল না থাকার কারণে এরা কিন্তু কখনো সবুজ আকৃতিকে দেখতে হয় না। মাথায় রাখতে হবে। তারপরে তো আমরা দেখতে পেলাম এখানে এরপর হচ্ছে স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি করে। স্পোর এটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। আমরা কিন্তু জানি যে রিপ্রোডাকশন আমরা সাধারণত যে অংশটার মধ্যে জানি সেটা হচ্ছে আমাদের কি কি হতে পারে, ভেজিটেটিভ রিপ্রোডাকশন, এসেক্সুয়াল রিপ্রোডাকশন এন্ড সেক্সুয়াল রিপ্রোডাকশন, মানে কি কি অঙ্কজ জনন, যৌন জনন এন্ড অযৌন জনন। কিন্তু পৃথিবীতে অবস্থান করার কারণে কিছু কিছু প্রাণী বা কিছু কিছু জীব, কিছু কিছু মাইক্রোস্কোপিক প্রাণী, কিছু কিছু অণুজীব বা কিছু কিছু ছত্রাক, ব্যাকটেরিয়া, অ্যালজি, শৈবাল, এই ধরনের যে অংশগুলো যারা রয়েছে বা প্রাণীগুলো রয়েছে বা জীবগুলো রয়েছে যারা প্রকৃতিতে অবস্থান করছে, বায়োডাইভার্সিটি বৈচিত্র্যটাকে বিশাল বড়ভাবে ধরে রাখার চেষ্টা করেছে, তাদের কিছু কিছু বৈশিষ্ট্যের মধ্যে এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্পোরের মাধ্যমে কি করে বংশবৃদ্ধি করে। এটা মাথায় মনে রাখবে। এটা হচ্ছে ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম। এটা কিন্তু আমরা খেয়াল রাখবো, ইস্ট অ্যান্ড পেনিসিলিয়াম, মাশরুম। বুঝতে পারছি সবাই? আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছো। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবে। এরপরে হচ্ছে পেনিসিলিয়াম। পেনিসিলিয়ামের মধ্যে আমরা বইয়ের মধ্যে কিন্তু আমাদের পেনিসিলিয়ামের কিন্তু কোনো ভালো চিত্রভাবে ব্যাখ্যা দেওয়া নাই এবং মার্ক করা নাই। সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে মার্ক করা নাই। আমরা কিন্তু এখানে মার্ক করার সময় দেখতে পাচ্ছি এবং এই মার্ক করা এমসিকিউগুলো থেকে যখন আমাদের প্রশ্ন তৈরি হয় তখন কিন্তু আমরা ভালো অ্যান্সার করতে পারি না। বা যখন সিকিউ আসে কিছু কিছু স্টুডেন্টস দেখা যায় যে তারা চিত্রটা দিয়ে মার্ক অংশগুলো দিয়ে দেয়, তারা কিন্তু বেস্ট ভালো মার্ক পেয়ে থাকে, তাদের কিন্তু মার্ক কাটা কোনো অংশ থাকে না। আর আমরা কিন্তু এটা জানি যে বায়োলজিতে ভালো মার্ক পাওয়ার অংশ হচ্ছে কিন্তু চিত্র দিয়ে। সবাই আশা করি কথাটা বুঝতে পারছো।
সেই ক্ষেত্রে আমরা তোমাদের জন্য সেই জন্য তোমাদের এই অংশগুলো বলে দেওয়া। এরপরে আমরা যে বৃত্তাকার যে অংশগুলো দেখতে পাচ্ছি সেটা কি হচ্ছে কর্নেডিয়া। এরপরে হচ্ছে এই যে ওয়াই আকৃতি বা ভি আকৃতি যে অংশটা আমরা দেখতে পাচ্ছি পেনিসিলিয়ামের উপরের অংশ, যে এই এরকম ভাবে যে অংশটা উঠে গিয়েছে এই অংশটার নাম হচ্ছে স্ট্রিজিকা। বুঝতে পারছি আমরা সবাই, আশা করি বুঝতে পারছি স্ট্রিজিকা। এরপরে হচ্ছে মাঝের অংশটা ম্যাকুলা। এরপরে হচ্ছে কি কর্নেডিওফোর, যেটা আমরা দেখতে পাচ্ছি এখানকার অংশে পুরো সোজা অংশ কাণ্ডের মতো। আর এটা হচ্ছে কি সবাই এই অংশগুলোর যে অংশটা সেটা কিন্তু আমরা অনেকে হোল্ড ফাস্ট, মানে কি বাহু চাকতি এই নামে জানি, হোল্ড ফাস্ট বা বাহু চাকতি। এখানে আমাদের স্টেপ হাই কাপ দেওয়া আছে, এই হচ্ছে। তো আমরা কিন্তু এটাকে হোল্ড ফাস্ট বলতে পারি, যেটা বাংলা নাম হচ্ছে পাদু চাকতি। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন এখান থেকে মাশরুম কিন্তু আমাদের মানে এতটাই একটা ইম্পর্টেন্ট। মাশরুম কিন্তু যারা আমরা খাই বা বিভিন্ন মাশরুম যারা আমরা খেয়ে থাকি, এই মাশরুম কিন্তু আমাদের শরীরের চুল, ত্বক এবং বিভিন্ন উপাদান এই মাশরুমের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিনে ভরপুর এবং প্রচুর পরিমাণে, বিশেষ করে ত্বক এবং রক্ত সঞ্চালনের জন্য এবং হিউম্যান ব্রেন থিঙ্কিং এবং পাওয়ার অফ দ্য সিস্টেমস, এই জিনিসগুলোর ক্ষেত্রে কিন্তু মাশরুম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদি আমরা এটা প্রতিনিয়ত খাইতে পারি ভালোভাবে এবং পর্যাপ্ত এবং সিস্টেমেটিক ভাবে। সেক্ষেত্রে এটা যদি এটা বাইরের কথা তবু তোমাদেরকে একটু বলে রাখলাম। তো এটা এটা হচ্ছে আমাদের ফানজাইয়ের যে মোস্ট ইম্পর্টেন্ট অংশ। কাজ করতে আসছি যে ফানজাই আমাদের কি আছে তোমরা এখানে আছে ফানজাইয়ের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো আমরা ক্লিয়ার কভার করে ফেললাম। চলে যাবো সরাসরি এর পরবর্তী স্লাইডে। পরবর্তী স্লাইডে আমাদের কি আছে প্লান্ট। তো প্লান্টিতে যদি আমরা খেয়াল করি যে প্লান্টিতে আমাদের কি বলা আছে, এখানকার বৈশিষ্ট্য হচ্ছে দেহ বহুকোষী আর প্রকৃত কোষী, দেহ বহুকোষী আর প্রকৃত কোষী। এরপর হচ্ছে কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত, কোষ প্রাচীর কি নির্মিত? সেলুলোজ নির্মিত। এরপর হচ্ছে ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল থাকে, ক্লোরোপ্লাস্টে কি থাকে? ক্লোরোপ্লাস্টে কি থাকে? ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল থাকে, ক্লোরোপ্লাস্টে কি থাকে? ক্লোরোফিল থাকে। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অংশ। আমরা কিন্তু জানি যে ক্লোরোপ্লাস্ট কার অংশ? প্লাস্টিকের অংশ। প্লাস্টিককে 3 ভাগে ভাগ করা হয়েছে আর এই কারণে কিন্তু এরা সবুজ আকৃতি এবং সবুজ রঙের দিয়ে থাকে, অর্থাৎ এটা আমরা বুঝতে পারবো। এরপরে হচ্ছে আমাদের যেহেতু আমাদের ক্লোরোফিল থাকে তাই এটা দেখতে সবুজ, এটা আমরা বুঝতেই পারলাম। আলোক সংশ্লেষণ মানে অর্থাৎ আলোক সংশ্লেষণের মাধ্যমে তারা খাদ্য প্রস্তুত করতে পারে। এই যে আলোক সংশ্লেষণ যে আমাদের কথা বলা আছে এখানে, খাদ্য প্রস্তুত করতে পারে। কে খাদ্য প্রস্তুত করতে পারে? নিচের কোনটি আলোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য প্রস্তুত করতে পারে? আমরা প্লান্টের রাজ্যের মধ্যে কাঁঠাল গাছকে লাগাবো, কাঁঠাল গাছ আপনি কিন্তু। এরপর হচ্ছে খাদ্য স্টার্চ আকারে সঞ্চয় করে। এই যে এটা হচ্ছে আমাদের সেই অ্যান্সার আর এটা হচ্ছে আমাদের সেই অ্যান্সার, এটা আমরা কিন্তু খেয়াল করব। বুঝতে পারছি? এখন আমাদের এখানে স্টার্চ, আমি তোমাদের সবাইকে একটা বেসিক জিনিসটা বলে দিই। স্টার্চের সংকেতটা তোমাদের সবাইকে জানা দরকার। C6H10O5 বাইরের ব্র্যাকেটে N, এটা কিন্তু স্টার্চের সংকেত। এটা উদ্ভিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট অর্থাৎ প্রত্যেকটা উদ্ভিদ এবং বেশিরভাগ যারা প্লান্ট এবং কি সেকেন্ডারি টিস্যু কিংবা বেশি কঠোর সমৃদ্ধ অংশ যারা উদ্ভিদ প্লান্ট হিসেবে আমরা জানি, তারা কিন্তু এই স্টার্চের মাধ্যমে তাদের হিউম্যান না, তাদের তো বডি আছে, আমাদের তো হিউম্যান বডি বলে ভুল কথা, তাদের যে বডি রয়েছে তাদের বডিতে খুবই মোস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। টিস্যু তাদের সঞ্চালন থেকে শুরু করে তাদের রিসেপ্টর থেকে শুরু করে তাদের যে প্রক্রিয়া রয়েছে সবগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু স্টার্চের মাধ্যমে। এরপরে হচ্ছে সাধারণত স্থির জীবনযাপন সম্পন্ন বা জীবনযাপন করে যৌন জ্বলন অযৌন জ্বলন উভয় প্রকার জ্বলন এদের মধ্যে দেখা যায়। এরপর হচ্ছে উদাহরণ হচ্ছে আমাদের কি ম্যাঙ্গো চিলি অ্যান্ড ফার্ন অ্যান্ড হচ্ছে মস। বুঝতে পারছি? আমরা কিন্তু মস কি সেটা তো আমরা সামনের দিকে জানতে পারবো। আমাদের প্রথমত কথা হচ্ছে আমরা এই যে কাঁঠালের কাঁঠালের বৈজ্ঞানিক নাম কি? কাঁঠাল গাছের বৈজ্ঞানিক নাম কি? সবাইকে মাথায় মনে রাখতে হবে। কাঁঠাল গাছের বৈজ্ঞানিক নাম আর্টিকালপাস অ্যাডোকাইটাস। সবাইকে আমি বলে দিলাম, বুঝতে পারছি? মনে রাখতে হবে। এই হচ্ছে, আশা করি বুঝতে পারছো সবাই। তো এখন আমরা কাঁঠাল গাছের বৈশিষ্ট্য কিন্তু আমরা জানতে পারবো বা এটা কিন্তু কাঁঠাল গাছের একটা বৈশিষ্ট্য যেটা কিন্তু আমরা পড়েছি, যেহেতু সে এখানকার অংশ তাই কিন্তু তার কাঁঠাল গাছের বৈশিষ্ট্যটাই কিন্তু ঠিক
এরপরে আমরা প্ল্যান্টটিকে যে 4 ভাগে ভাগ করা হয়েছে, আমরা কিন্তু সেটা দেখেছি যে প্ল্যান্টটিকে কয় ভাগে ভাগ করা হয়? 4 ভাগে। কি কি? মশ বর্গীয়, ফার্ন বর্গীয়, নগ্নবীজী আর আবৃতবীজী, অর্থাৎ এই দুইটা মিলে হচ্ছে কিন্তু মশ বর্গীয়। মশ বর্গীয় প্লান্ট বা তাহলে মশ বর্গীয় এই যে বলে দেওয়া আছে ব্রায়োফাইটা, ঠিক আছে কিনা? ব্রায়োফাইটা, তবে বেশিরভাগ ক্ষেত্রে ব্রায়োফাইটা যার মধ্যে ধরা রয়েছে তারা কিন্তু হচ্ছে মশ বর্গীয়। ব্রায়োফাইটা উদ্ভিদ এরকম কয়েকটা উদ্ভিদের নাম যেমন হচ্ছে রিক্সিয়া, এটা একটা ব্রায়োফাইটা সম্পন্ন উদ্ভিদ, ঠিক আছে? তাহলে এটা কি করতে পারে? পানি সংবহন তন্ত্র বিহীন উদ্ভিদ, এদের কিন্তু কোনো পানি সংবহন তন্ত্র করার ক্ষমতা নাই। এরপর হচ্ছে আমাদের কি? টেরিডোফাইট, টেরিডোফাইটা পানি সংবহন তন্ত্র বিশিষ্ট। এরপর হচ্ছে ফার্নবর্গীয় উদ্ভিদ, নগ্নবীজী উদ্ভিদ এবং আবৃতবীজী। আশা করি বুঝতে পারছো। এটা তো আমরা বুঝতে পারলাম। আবৃতবীজী উদ্ভিদ মধ্যে কে আছে? কাঁঠাল গাছ। আর যদি তোমরা নগ্নবীজী উদ্ভিদের একটা নাম জানতে চাও তাহলে কি বলবো? সাইকাসকে বলতে পারি। সাইকাস প্র্যাকটিকাটা আছে, সাইকাস রিভোলিউটা আছে, সাইকাস সার্সিনিলিস আছে, সাইকাস ভার্নিকা আছে, এরকম অনেক আছে। সাইকাসের অনেক প্রজাতি রয়েছে, সেটা আমরা পরবর্তী জানতে পারবো। এই পরবর্তী স্লাইডে আমরা সর্বশেষ যে আমাদের রাজ্য, সেটার নাম কি? অ্যানিমিলিয়া। সেই অ্যানিমিলিয়ার প্রাণী আমরা জানবো। বাঘ, বাঘকে দেখতেই মনে হয় বুঝতে পারছি, মনে হচ্ছে ভয় লাগছে প্রচুর, এরকম একটা অবস্থা। এরকম এত কাছাকাছি সামনে যদি বাঘ থাকে কিরকম লাগবে? বেঁচে থাকার কোনো উপায় নেই। যাই হোক, বাঘ হচ্ছে আমাদের কি? প্যান্থারা টাইগ্রিস। আমাদের কি বৈজ্ঞানিক নাম? সাইন্টিফিক নেম। বাঘের বৈজ্ঞানিক নাম হচ্ছে, আমরা বুঝতে পারলাম, প্যান্থারা টাইগ্রিস। এরপর হচ্ছে অ্যানিমিলিয়া। তো অ্যানিমিলিয়াতে এখন আমরা যদি বৈশিষ্ট্য খেয়াল করি, দেহ কি? বহুকোষী, প্রকৃতকোষী, কোষ প্রাচীর ক্লোরোফিল নেই। এরা কি আর উদ্ভিদ যে এদের থাকবে কোষ প্রাচীর ক্লোরোফিল, যে উদ্ভিদের প্রাণী দেখতে সবুজ হবে? বিষয়টা এরকম না। যার কারণে আমাদের কি থাকতেছে না? এদের কোনো ক্লোরোফিল থাকতেছে। এরপর হচ্ছে এটা পরজীবী বা পরভোজী পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে, এটা আমরা বুঝতে পারলাম। এরপর হচ্ছে সাধারণত চলাচল করতে পারে। এটা তো অবশ্যই, সে তো আর সবসময় বসে থাকবে না, এত কাছাকাছি থাকলে সেই তো আমাকে খেয়ে ফেলবে, তাহলে তো এটা বোঝাই যাচ্ছে যে সে চলাচল করতে পারে, রাইট? ওকে। এরপর হচ্ছে স্নায়ুতন্ত্র ও ইন্দ্রিয় যে অঙ্গাণুগুলো রয়েছে বা ইন্দ্রিয় অঙ্গ, সেটা হচ্ছে সুগঠিত, ঠিক আছে? স্নায়ুতন্ত্র, নার্ভ সিস্টেমস, ঠিক আছে কিনা? এই যে অংশটা, সেটা হচ্ছে আমাদের কি? সুগঠিত। এরপর হচ্ছে খাদ্য গ্লাইকোজেন আকারে সঞ্চয় করে, এটা হচ্ছে তার মোস্ট ইম্পর্টেন্ট এবং ট্রিপল স্টার বৈশিষ্ট্য, যেটা আমাদের এমসিকিউতে থাকে যে নিচের কোন প্রাণীটি গ্লাইকোজেন আকারে খাদ্যকে সঞ্চয় করতে পারে। সেটা হচ্ছে আমাদেরকে মাথায় মনে রাখতে হবে, কিন্তু সেটা কিন্তু প্যান্থারা টাইগ্রিস, অর্থাৎ অ্যানিমিলিয়া রাজ্যের চার প্রাণী। প্রধানত যৌন জ্বলনের মাধ্যমে বংশবৃদ্ধি করতে পারে, সব সময়ের জন্য সেক্সুয়াল রিপ্রোডাকশন, এটা তো আমরা বুঝতে পারলাম। এরপরে হচ্ছে উদাহরণ হচ্ছে আমাদের তো এটাই হচ্ছে আমাদের সেই অংশটা। তাহলে আমরা আজকে এই ভিডিওতে আমরা কি জানতে পারলাম? এই ভিডিওতে আমরা জানতে পারলাম সুপার কিংডম 2 এর ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া, এই তিনটা রাজ্যের যে বৈশিষ্ট্য সম্পন্ন যারা প্রাণী রয়েছে তাদের সম্পর্কে আমরা ডিটেলসে জানতে পারলাম। আশা করি আমি যতটুকু টপিক তোমাদের সামনে উপস্থাপন করেছি, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কারোর কোনো বুঝতে, কোনো শব্দ কিংবা কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, কমেন্টে সবাই আমাকে জানাবে। আমার ইউটিউব চ্যানেলের নাম এবং ফেসবুক পেজের নাম হচ্ছে হার্ট অফ বায়োলজি, দুইটাই। যদি সম্ভব হয় তোমরা সবাই একটি লাইক এবং একটি কমেন্ট করে এবং শেয়ার করে এবং ফলো এবং সাবস্ক্রাইব করে যদি তোমরা আমাকে উৎসাহ প্রদান করো, তাহলে আমাদের আরও এরকম অনেক ভিডিও বানাতে আমরা উৎসাহ করি। এটাই হচ্ছে কথা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই যেটুকু বেসিক সম্পর্কে তোমাদেরকে আলোচনা করেছে, সেই আলোচনাগুলো বাসায় খুব সুন্দরভাবে করবে। বায়োলজি তোমাদের সৌরভ ঘোষিয়াস ভাই আছে, তোমাদের সৌরভ ঘোষিয়াস স্যার আছে, নো প্রবলেম। বায়োলজি আমরা খুব সুন্দরভাবে থিম আকারে এবং বেসিক আকারে খুব সুন্দরভাবে আমরা বায়োলজিতে ভালো রেজাল্ট করতে পারবো এবং আমরা বায়োলজি ভালোভাবে শিখব। আর নয় বায়োলজিতে মুখস্থের ভয়, এবার আমরা শক্তিতে করবো বায়োলজিতে চলা। কথাটা সবাই মাথায় মনে রাখবো। বায়োলজি আমরা কোনো কিছুতেই ভয় করবো না, বায়োলজিতে মুখস্থের কোনো ভয় নাই, আমরা সব কিছু থিম আকারে সুন্দরভাবে ভালো করে বুঝে করবো। এর পরবর্তী ভিডিওগুলো আরও আকর্ষণীয় এবং আরও চমকপ্রদ হতে চলছে।
তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আল্লাহ হাফেজ, খোদা হাফেজ এবং ধন্যবাদ।